খুব ভালোবাসেন? মোটেও ভালোবাসি না। বিভা আবারও হাসল। মাহাতির নিচ থেকে বলল, কি করলে আমার ভালোবাসায় বিশ্বাস করবে বিভা? তোমার অবিশ্বাস আমি মানতে পারি না। এক শর্তে বিশ্বাস করতে পারি। কি শর্ত? আমাকে সারা জীবন বসে বসে আমাকে অনেক ভালোবেসে অভিমান ভাঙাতে হবে। তারপর চাইলে আমার অভিমান ভাঙাতেও পারেন, আবার নাও ভাঙাতে পারেন। সেটা আপনার ভালোবাসার উপর ডিপেন্ড করবে। মাহাতির বিভার কথার মাঝের লুকায়িত অর্থ বের করে নিল। মন্থর কণ্ঠে বলল, সারা জীবন ভালোবাসবো। বিভা এবার নড়ে চড়ে দুহাত দিয়ে মাহাতিরের চোখের পানি মুছে দিল। মাথা এগিয়ে দিয়ে কপালে চুমু খেলো। বিভার এমন আদুরে কাজে মাহাতিরের ভেতর ছেয়ে গেল আলাদা প্রশান্তি। বিভা হাসি হাসি মুখে বলল, শুধু শুধু এত কষ্ট করেন। এভাবে কেউ কাঁদে? কেন? আপনার এত কান্নাকাটি কোনো প্রয়োজন ছিল না জনাব। আমার অভিমান তো সে কবেই ভেঙে গেছিল। প্রফুল্ল কণ্ঠ বিভার। তাহলে এতদিন আমার সাথে ভালোভাবে কথা বলোনি কেন? এমনি অভিমানের নাটক করেছি যাতে বেশি বেশি ভালোবাসা। মাহাতির ভুরু কুচকে চেয়ে রইল বিভার দিকে। বিভা হেসে মুখ ফিরিয়ে নিল। মাহাতির বিভার গলায় নিজের মুখ আড়াল করল। বিভা ভালো লাগায় চোখ বন্ধ করে নিল। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। তার এক পাশে স্বামী, অন্য পাশে সন্তান। এই তো তার জীবন পরিপূর্ণ। সে সুখী। সুখী হতে জীবনে আর কি লাগে? চোখের পলকে পেরিয়ে গেছে 1.5 মাস। ভোরবেলা সূর্যিমামা উকিঝুঁকি দিতে চাইছে। নির্মল আলোয় আচ্ছাদিত চারপাশ। হঠাৎ বাচ্চার কান্না কানে আসতেই মাহাতির উঠে পড়ল। ঘাড় উঁচু করে দেখল 4 হাত পা ছড়িয়ে কাচ্ছে মাহাতিম। বিভার ঘুম ভাঙবে ভাঙবে ভাব। ঔষধের প্রভাবে তার ঘুম পূর্বের তুলনায় গাঢ় হয়েছে। মাহাতির তাড়াতাড়ি উঠে পড়ল। অপর পাশ দিয়ে বাচ্চাকে তুলে নিল কোলে। বুকে জড়িয়ে হাঁটতে লাগলো সারা ঘর। কান্না থামছে না। ক্ষুধা লাগলো নাকি? কিন্তু বিভা তো ঘুমোচ্ছে। কি করবে ভেবে পেল না। মাঝরাতেও একবার উঠেছিল মাহাতিম। বিভা তো তখন খাওয়ালো। আবার এত তাড়াতাড়ি ক্ষুধা লাগবে? বাচ্চাকে দুহাতে তুলে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলতে লাগলো মাহাতির। কখনো কখনো বা মুখভঙ্গি বিকৃত করে হাসতে চাইল। কেউ জেগে থাকলে সে অবশ্যই এসব করতে পারত না। তার এমন ব্যবহার শুধুমাত্র তার ছেলের জন্য। হাজার কিছু করেও ছেলের মুখে হাসি ফুটল না। লাভ বলতে কান্না থামল, তবে মুখে হাসি ফুটল না। মাহাতির ভীষণভাবে বুড়ো কুচকে তাকালো মাহাতির দিকে। ধিমে কণ্ঠে বলল, বাবা, তুমিও কি তোমার বাবার মতো হবে নাকি? মোটেও কিন্তু বাবার মতো হইও না। তাহলে বউকে সহজে নিজের মনের কথা বলতে পারবে না। আর বউ যদি তোমার মায়ের মতো শয়তান মহিলা হয় তাহলে তো হলোই। বাবা, তোমাকে ভালো মেয়ে দেখে বিয়ে দিব, ঠিক আছে? বলেই হাঁটতে লাগলো মাহাতির। আবার থেমে গেল। ছেলের দিকে তাকিয়ে বলল, আব্বু, মজা করেছি। তোমার আম্মু খারাপ নয়, সে ভীষণ ভালো। তোমার আব্বু তোমার আম্মুকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করে। বুঝেছো আব্বু? বলেই মাহাতিমের গলায় নাক দিয়ে গুঁতো দিল মাহাতির। বাবার কথা বুঝলো নাকি শ্বশুর লাগলো কে জানে। মাহাতিরকে অবাক করে দিয়ে খিলখিল করে হাসলো বাচ্চাটা। দাঁতবিহীন হাসি, শুধু মাড়ি দেখা যাচ্ছে। মাহাতির নির্বাক হয়ে চেয়ে রইল নিজের সন্তানের দিকে। হাসি দিকে মনে হচ্ছে যেন মুক্ত ঝরছে। হাসিটা এত সুন্দর লাগছে কেন? নিজের সন্তানের এমন হাসিতে মাহাতিরের বুকটা ভরে উঠল। পর মুহূর্তেই ভাবল, এতক্ষণ এত কিছু করেও হাসতে পারল না, আর এখন নাকি একাই হাসছে। অদ্ভুত। মাহাতির নরম গালে নিজের ঠোঁট শুয়ে দিল। মাহাতিমকে সযত্নে বুকে আগলে নিল। অমনি মাহাতিম নিজের ধারালো নখ দিয়ে খামচি বসালো বাবার উন্মুক্ত বাহুতে। সেদিকে একবার ভুরু কুচকে তাকিয়ে মুখের সম্মুখে আনলো নিজের ছেলেকে। গম্ভীর মুখে বলল, ভয় পেও না, আমি নিজের প্রমিসের কথা বলি। আমার মনে আছে আমাদের ডিলের কথা। তুমি দুনিয়াতে এসে তোমার আম্মুকে ভালো বানিয়ে দিয়েছ। বিনিময়ে আমি তোমাকে মারবো না, তোমার আম্মুকেও মারতে দেবো না। খুশি তো? মাহাতিম তার বুড়ো আঙুল মুখে পুড়তে চাইল। মাহাতির তা হতে দিল না। হাত সরাতে সরাতে বলল, বাবার ডিল মেনে নিয়ে বুদ্ধিমানের কাজ করেছো। তবে ডিলটা যেহেতু দেরিতে মেনেছো, সেহেতু মায়ের বকা থেকে আমি বাঁচাতে পারবো না। এটা তোমার শাস্তি, ওকে? মাহাতির কথা শেষ হওয়ার সাথে সাথে মাহাতিম তার কোল থেকে উল্টে যেতে চাইল। মাহাতির দ্রুত আগলে নিল। হঠাৎ করে এমন নড়চড়ে কিছুটা ভরকে গেছে সে। এতক্ষণ তো শান্তই ছিল, এমন বলতে যেতে চাইছে কেন হঠাৎ করে? ঘাড় এদিক ওদিক নিয়ে নড়চড় শুরু করে দিল মাহাতিম। নিজের 1.5 মাসের বাচ্চার এমন কুস্তিগিরি দেখে মাহাতির বুড়ো কুচকে চেয়ে রইল। বিছানায় শুয়ে আছে আমিন শিকদার। নড়চড় করার শক্তি নেই, মুখ ভীষণ তেতো হয়ে আছে। শরীরের উত্তাপে মাঝে মধ্যে অক্ষিকোটর থেকেও পানি নির্গত হচ্ছে, তবুও কিছু করার নেই। গত 7 দিন যাবৎ তার এই অবস্থায়। ডাক্তার এসেছিল, বলেছে ডেঙ্গুতে আক্রান্ত। তবে হাসপাতালে যাওয়ার মতো আক্রান্ত নয়, তাই বাড়িতেই সেবা নেওয়া হচ্ছে।
পাশেই শাহিনা বসা, কিছুক্ষণ আগে জলপট্টি দিয়ে দিল, এখন বসে আছে বিরস মুখে। শাহিনা বলল, ব্যবসা বাড়ি নিয়ে কিছু ভাবলে? কি ভাববো? আমিন সাহেব জানেন শাহিনার কথার অর্থ, তবুও জিজ্ঞেস করলো। শাহিনা বলল, কাগজপত্র ঠিকঠাক করে 3 জনের নামে লিখে দিলে ভালো হয় না? আমিন সাহেব ভীষণ রেগে গেলেন কথাটায়, তবে ঝগড়া করার মন মানসিকতা নেই। শান্ত কণ্ঠে বলল, সুস্থ হয়ে নেই, ভাবা যাবে। শাহিনা হয়তো পছন্দ করলো না আমিন সাহেবের কথা, মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে ঘর থেকে প্রস্থান করলেন। আমিন সাহেব চোখ বন্ধ করলো। তার স্ত্রী 3 সৎপুত্র সবাই ধরেই নিয়েছে সে মারা যাবে, তাই তেমন তোড়জোড় শুরু করে দিয়েছে সবকিছু লিখিয়ে নেওয়ার। এই তো সেদিন সুস্থ অবস্থায় থাকতে একবার কিভাবে যেন সম্পত্তির কথা উঠল। কথায় কথায় আমিন সাহেব রেগে গেলে বলে উঠলেন, আমার ব্যবসা বাণিজ্যের ভাগ আমি কাউকে দিব না, আর সম্পত্তি ভাগাভাগি তো দূরের বিষয়। আমিন সাহেবের কথাটা শেষও হতে পারেনি, অমনি তার সৎ মেজ ছেলে এসে তার কলার ধরে হুঙ্কার দিয়ে উঠল। দিবানা মানে কি? এমনিতেই কিছুক্ষণ ধরে বাগবেতনটায় মাথা খারাপ ছিল, তার উপর আমিন সাহেবের এমন কথা মেনে নিতে পারেনি ওই ছেলেটা। তবে ঘটনার আকস্মিকতায় আমিন সাহেব কাণ্ডজ্ঞান হয়ে পড়ল। বাকিরা এসে সেই ছেলেকে ছাড়িয়ে নিতেই আমিন সাহেব সোফায় বসলো। কেমন অনুভব হলো তার তা সে বুঝল না। ছেলেকে শান্ত করে শাহিনা এগিয়ে এলেন, বলল, শুধুই রাগারাগি করছো তুমি। কেন ছেলেটাকে ওভাবে রাগিয়ে দিলে? আমাদের সব কিছু তো ওদেরই, তাই না? ওদের জিনিস ওদের দিবে না? এর পরিবর্তে আমিন সাহেবের কিছু বলার ছিল না, আজও নেই। কি বলবে তিনি? বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মা মারা যাওয়াতে সে কষ্ট পেয়েছিলেন, তবে ভেঙে পড়ার মতো কষ্ট নয়। আজ মাকে ভীষণ মনে পড়ছে, সবাইকেই মনে পড়ছে। তার বাড়িতে এত মানুষ, তাও তিনি মানুষের অভাব বোধ করছে। মনে হচ্ছে নেই, কোথাও নেই কেউ। হঠাৎ করে আসাদ সাহেবের একটা কথা মনে পড়ল। সে বলেছিল, মৃত্যুর সময় আমরা আপনজনদের হাত খুঁজি, সেও কি তবে আপনজনদের হাত খুঁজছে? আমিন শিকদার চোখ বন্ধ করলো। বন্ধ চোখ বেয়ে বের হলো অনর্গল অশ্রুকণা। এই অশ্রুকণা কিসের তা আমিন সাহেব তা জানে না, দুঃখের নাকি জ্বরের। 1.5 অথবা 2 মাসে বিভা বলতে গেলে কিছুটা সুস্থই। এখন টুকটাক কাজ করা শুরু করে দিয়েছে সে, যদিও হাসিনা বেগম তাকে করতে দেয় না, তবুও করে। বিভা খাটে সব জামা কাপড় ছিটিয়ে ছড়িয়ে রেখে ভাঁজ করছে। আলমারি এলোমেলো। বাচ্চাকে দাদার কাছে দিয়ে এসেছে। তার সন্তানের সবচেয়ে ভালো গুণ হলো সবার কাছেই থাকে, কাঁদে না তেমন। শুধু ক্ষুধা লাগলে দিন দুনিয়া ভুলে যায় বাপের মতো। বিভা মেটমেটিয়ে হাসতে হাসতে হাতের কাজ করছে। তখন মাহাতির এলো। ঘরের অবস্থা দেখে হঠাৎ করে মুখটা শুকিয়ে গেল। বিভা পা ঝুলিয়ে বসেছিল। মাহাতির ধীরে ধীরে হেঁটে এসে হাঁটু গেড়ে বসলো বিভার সামনে। ঠান্ডা আওয়াজে বলল, এখনও অভিমান মনে পুষে রেখেছ? বিভা বুঝতে চেষ্টা করলো তার স্বামীর কথা, বুঝলো না। মাহাতির বলল, আমি নিজের হাতে কাপড়গুলো রাখলাম, তাও বের করে নিয়েছ? এবার বিভা বুঝলো আসল কাহিনী। বুড়ি কুচকে মাহাতিরের মাথায় টোকা দিল। বউকে ভালোবেসে বুদ্ধি কি বস্তায় ভরে ফেলে দিয়েছিলেন? মাহাতিমের আব্বু। বিভার এমন নতুনটাকে অন্যরকম ভালো লাগা কাজ করলো, পাত্তা দিল না মাহাতির। শান্ত কণ্ঠে বলল, তুমি জামা কাপড় কেন বের করেছো তাহলে? আমার উপর রাগ করি তো? আপনার যে একটা সন্তান আছে তা কি ভুলে গেছেন? ভুলবো কেন? আপনার হাবভাবে তাই মনে হচ্ছে। পরিষ্কার করে বলো বিভা, রাগ হচ্ছে আমার। এ আর নতুন কি? করুন রাগ। মাহাতিরের মুখ মলিন। বিভার বিষয়টাকে বাড়াতে দিল না, উঠতে উঠতে বলল, আপনার ছেলের কাপড় চোপড় কি রশিদে রশিদে ঘুরবে, নাকি চেয়ারে এখানে সেখানে পড়ে থাকবে? ওর কাপড় চোপড় রাখার জায়গা বানাচ্ছিলাম। মিথ্যে কথা, এই বলে তুমি নিজের কাপড় সরাতে চাইছো? একগুয়ে কণ্ঠে বলল মাহাতির। বিভার এখন কপাল চাপড়াতে মন চাইছে। আলমারির দরজা ভালো মতো খুলে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে মাহাতিরকে বলল, এই যে আপনার কাপড় চোপড় রাখার জায়গা, আর এই যে আমার কাপড় চোপড় রাখার জায়গা, আর এই মাঝখানে থাকবে বাবুর কাপড়। মাথায় ঢুকেছে? ছোট ছোট জিনিস খুঁজে পাওয়া যায় না, তাই এইভাবে গুছিয়ে রাখছি। নাকি গোছাতেও পারবো না? মাহাতির ভুরু কুচকে বলল, তোমার দোষ, আমাকে আগে বললেই বুঝে নিতাম। বিভা বাঁকা চোখে চেয়ে কাজে মন দিল। মাহাতির এসে পেছন থেকে জড়িয়ে ধরল, বলল, বাবুর জন্য ছোট ওয়ার্ড্রোব অর্ডার করি। বিভার আগে স্বরে বলল, মোটেও না মাহাতির, মোটে এসব কিচ্ছু করবেন না। ধীরে ধীরে সব হবে, এত তাড়াহুড়ো করে করার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে ধমক দিচ্ছ? দিচ্ছি। কি করবেন? মারবেন? বিভার একরোখা কণ্ঠে মাহাতির বিভার গাল চেপে ধরল। নিজের মুখ সামনে নিয়ে বলল, মারবো কেন? ভালোবাসবো।
দরজা খুলেই চেঁচিয়ে উঠল শ্রুতি। আমি এসে গেছি পার্থিব। আলোচনার মাঝে হঠাৎ এমন কথাই থেমে গেল সবাই। শব্দের উৎস খুঁজতে পেছনে ঘুরতেই চোখ পড়ল এক রমণীকে। পার্থিব স্বাভাবিকভাবে তাকিয়ে আছে, গোলফ্রক পরিহিত, হিজাব বাঁধা, হিজাবের নিচে পেছনে থেকে ওড়না নিয়ে আসা শ্রুতির দিকে। শ্রুতির মুখ ইতিমধ্যে শুকিয়ে কাঠ। পার্থিবের ঠোঁটে হাসি ফুটে উঠল। বাকিদের দ্বিধাপূর্ণ দৃষ্টি দেখে পার্থিব উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, মিট মাই ওয়াইফ শ্রুতি শিকদার। শ্রুতি আরেকটু ঘাবড়ে গেল। সে জানতো না পার্থিব কাজ করছে। প্রতিদিন তো এই টাইমে লাঞ্চ আওয়ার থাকে, তবে আজ কি হলো? পার্থিব হাসি মুখে অনুরোধ স্বরে বলল, শ্রুতি, আপনি কি একটু বাইরে বসবেন? আমার কাজ 15 মিনিটেই শেষ হয়ে যাবে। শ্রুতি দ্রুত মাথা নেড়ে উল্টো ঘুরল। পেছন ঘুরতে ঘুরতে শুনতে পেল পার্থিবের কথা। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ জানতো না আমার এক্সট্রা মিটিংয়ের কথা। আই এম সো সরি। ইটস ওকে, ইটস নট এ বিগ ডিল, লেটস কন্টিনিউ। শিওর। শ্রুতি ওয়েটিং রুমে বসে রইল। 20 মিনিট পর পার্থিব বেরিয়ে এলো। শ্রুতির সামনে এসে বলল, সরি, 5 মিনিট লেট হয়ে গেল। শ্রুতি এতক্ষণ ভয়ে ছিল যে পার্থিব নিশ্চিত তাকে বকা দিবে, অথচ পার্থিব এসে কিনা আদরে স্বরে কথা বলছে। বকা না খেয়ে শ্রুতির সাহস বাড়ল। পার্থিবের এই অতিরিক্ত ভদ্রগিরি বাড়ি মেরে ছুটাতে ইচ্ছে হলো। এতই যখন ভদ্র, তখন বলতে পারল না কেন যে আজকে তার এক্সট্রা মিটিং আছে? অসভ্য ভেবেই শুকনো মুখে আগে আগে চলল শ্রুতি। পার্থিবের কেবিনে গিয়ে বসলো দুজনে। শ্রুতির রাগ দেখে বলল, আপনি আবার রেগে গেলেন কেন? আপনি আমাকে বললেন না কেন যে আপনার কাজ আছে? আমি কি জানতাম যে আপনি আসবেন? পার্থিবের সরল কণ্ঠ। ও, এর মানে আমার আশাও ভুল হয়েছে? না, আমি সেটা। থাকেন আপনি, চলে যাচ্ছি আমি। শ্রুতি উঠতে গেলেই পার্থিব কবজি আটকে ধরল। অসহায় মুখে বলল, সরি, ভুল হয়েছে, প্লিজ যাবেন না। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছেন যাচ্ছি না। এভাবে ভুলগুলো মেনে নিলেই তো হয়। নিন, এখন খাওয়া শুরু করুন। শ্রুতির রাগী কণ্ঠ। পার্থিব হেসে ফেলল। শ্রুতি খাবার সামনে রেখে আগ্রহী কণ্ঠে বলল, মোরগ পোলাও আমি রেঁধেছি। আমার জন্য? হাসি মুখে বলল পার্থিব। না, আমার অসভ্য জামাইয়ের জন্য। নিন, তাহলে অসভ্য জামাইয়ের হাতে খেয়ে তাকে ধন্য করুন। শ্রুতি খুশি মনে পার্থিবের হাতে খেতে লাগলো। পার্থিব শ্রুতিকে জ্বালানোর জন্য ফের প্রশ্ন করল, বললেন না তো, না বলে এসেছেন কেন? শ্রুতি মধ্যম আওয়াজে ধমকে উঠল, আমি কি করব? আমার আপনাকে ছাড়া ভালো না লাগলে তাই তো এসে পড়েছি। পার্থিব হাসি মুখে শ্রুতির দিকে মুখ এগিয়ে বলল, প্লিজ এইভাবে প্রতিদিন চলে আসবেন, তাহলে আমার সকাল রাতের সাথে দুপুরটাও সুন্দর হয়ে যাবে। আমরা জীবনকে উপভোগ করতে শিখিনি। বর্তমানে বসে অতীত নিয়ে আফসোস করি, ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি। বর্তমানটাকে কখন উপভোগ করি না, অথচ এই বর্তমান সময়ে ভবিষ্যতের সোনালী অতীত। প্রকৃতপক্ষে জীবনের সকল মুহূর্তে আলাদা ধরনের সৌন্দর্য নিয়ে আসে। তাই আমাদের উচিত প্রতিটা মুহূর্তকে নিজের মাঝে ধারণ করা যেতে পারে, আফসোসের সুযোগ না থাকে। নিজের 2.5 মাসের সন্তানকে কোলে নিয়ে বসে আছে বিভা। সারাদিন দাদির কোলে, দাদার কোলে ঘোরে তার রাজপুত্র। এছাড়া শ্রুতি, পার্থিব, হামিমের আসা যাওয়া তো আছে, আর বাপ বাসায় থাকলে তো কথাই নেই। এত কিছুর মাঝে নিজের বাবাটাকে নিজেই কাছে পায় না, শুধু খাওয়ানোর মুহূর্ত ছাড়া। বিভা তাকালো মাহাতিমের দিকে। মাহাতিম বিভার গলায় নিজের টসটসে গালের ভার দিয়ে রাজকীয় নিদ্রায় মগ্ন। বিভা হাসি মুখে চেয়ে রইল নিজের কলিজার টুকরার দিকে। না, টুকরা নয়, পুরো কলিজাটাই। কি সুন্দর করেই না শ্বাস নিচ্ছে বাচ্চাটা। বাচ্চার শ্বাস প্রশ্বাসের আওয়াজেও বুঝি হৃদয়ে এত প্রশান্তি মেলে। বিভা তার মাহাতিম বাবার মাথায় নিজের গাল ঠেকিয়ে দিল, মাথার মাঝে ছোট্ট করে একটা চুমু খেলো। বাচ্চাটা ঘুমিয়ে গেছে সেই কখন, তবুও শুয়ে দিতে মন চাচ্ছে না। এই যে গালটা তার বুকের সাথে লাগিয়ে ঘুমিয়ে আছে, এই ছোঁয়াতে কত যে শান্তি তা বিভা কাউকে বোঝাতে পারবে না। এই নির্মল ছোঁয়ার লোভেই তো সে খাটে শোয়াচ্ছে না। মাহাতির ঘরে ঢুকে বিভার আসন পাতা কোলে মাথা রাখলো। মাহাতির এমন কাণ্ডে বিভা মাহাতিরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর বলল, আপনার কি মন খারাপ? মাহাতির শুয়ে থাকা অবস্থাতেই বিভার দিকে মুখ ঘুরিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল। বিভা হাসি মুখে কিছুটা মলিন স্বরে বলল, মন খারাপ কেন আপনার? কারণ তুমি আমি? তুমি আমাকে আগের মতো ভালোবাসো না বিভা।
শান্তভাবে বলল মাহাতির। বিভা কপালে ভাঁজ ফেলল। আপনার এমন কেন মনে হলো? মাহাতির ভুরু কুচকে বলল, কারণ তুমি এমন করছো তাই। সারাদিন শুধু মাহাতিম মাহাতিম, মাহাতিমকে পেয়ে মাহাতিরকে ভুলে গেছো। ভুলে যেও না আমি মাহাতিমের আব্বু। সবার আগে আমার যত্ন বেশি বেশি করা উচিত তোমার। বিভা মাথা নিচু করে মাহাতিরের কপালে দুটো চুমু খেলো, হেসে বলল। দিন দিন পাগল হচ্ছেন আপনি। মাহাতির কিছু বলল না, মাথাটা কোলে ভালো মতো রেখে কোমর জড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ বাদে ঠান্ডা কণ্ঠে মাহাতির প্রশ্ন ছুড়ল, আমার কে প্রতি তোমার অভিযোগ হয় না? মাহাতির এমন প্রশ্নে বিভার মুখটা মলিন হয়ে এলো, বলল, এমন করে বলছেন কেন? স্বাভাবিক, কারণ আমি তো তোমার সাথে এত বেশি দুর্ব্যবহার করেছি যে আমার নিজের মনে পড়লেই নিজের কাছে ছোট হয়েছে। বিভা মাহাতিরের কথার মাঝে মাহাতিমকে বিছানায় শুয়ে দিল। বসে থাকা অবস্থাতেই কোলে থাকা মাহাতিরের মুখকে দুহাতে ধরে একে একে চুমু খেলো সারা মুখমণ্ডলের প্রতি অংশে। ধীরে ধীরে বলল, আমি আপনাকে ভালোবাসি মাহাতির। আপনার ভালো খারাপ মিলিয়ে আপনাকে ভালোবাসি। আপনার গুণকে যেমন ভালোবাসি, দোষকেও ভালোবাসি। ভালোবাসার সম্পর্কে একটু বাধা বিপত্তি থাকা ভালো, এতে সম্পর্ক মজবুত হয়। আর কখনো নিজেকে এভাবে দোষারোপ করবেন না। নিজের কাজে নিজে ছোট হবেন না। আপনি দোষ করলে আমিও আপনাকে শাস্তি দিয়েছি, আপনাকে কষ্ট দিয়েছি, তবুও তো আপনি আমাকে আগলে রেখেছেন, তাই না? ভালোবেসে নিজের বউয়ের অভিমান ভাঙিয়েছেন। আর কি চাই? আমি তো আপনাকে পেয়ে আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি। এমনি এমনি করি নাকি? তবে হ্যাঁ, ইদানিং কিন্তু আবার কম ভালোবাসা শুরু করেছেন আপনি। বিভা প্রথম কথাগুলো বেশ গুরুতর ভঙ্গিতে বললেও শেষ বাক্যটি বলল কপট অভিমানীর রাগী গলায়। মাহাতির আরও গভীরভাবে জড়িয়ে নিয়ে চোখ তুলে শান্ত গলায় বলল, মাহাতিমের বোন আনার ব্যবস্থা করলে চলবে? বিভার চোখ বড় হয়ে গেল। কোল থেকে মাথা নামিয়ে দিতে দিতে বলল, মোটেও চলবে না। আগে একজনকে সামলান, এরপর অন্যজনের চিন্তায় কল্পনা আনেন। বিভা উঠে গেল, বলল, রাতে রান্না করতে গেলাম আমি, আপনি বাবুর পাশে শুয়ে থাকেন। মাহাতির হতাশার শ্বাস ফেলে ছেলের দিকে চাইল, এক আঙুলে গাল নাড়িয়ে দিল। এরপর কমালে চুমু খেয়ে গোল পেটে চুমু খেলো। মুখের দিকে তাকিয়ে বলল, মা বাচ্চা মিলে আমাকে পাগল করে দিচ্ছ তোমরা। কাজ বাজ ফেলে সারাদিন তোমাদের কাছে থাকতে মন চায়। মাহাতির ছেলের ছোট মুখের কাছে নিজের মাথাটা আরেকটু বাড়ালো। তার ছেলে যেন ভীষণ মনোযোগ দিয়ে শুনছে, এমন ভঙ্গিতে বলল, বুঝেছ আব্বু, চাকরিটা ছেড়ে দিব, এরপর তিনজন মিলে রাস্তায় ভিক্ষা করব। এতে করে তোমাদের সারাদিন চোখের সামনে দেখতেও পাবো, আবার আয় রোজগারেরও একটা ব্যবস্থা হয়ে যাবে। বুদ্ধিটা কেমন লাগলো বাবা? মাহাতির জানে তার ছেলে ঘুমিয়ে, তবু এমনভাবে প্রশ্ন করলো যেন এখনই মাহাতিম প্রফুল্ল কণ্ঠে বলে উঠবে, বুদ্ধিটা চমৎকার লেগেছে আব্বু। মাহাতির ছেলের পেটে কিছুক্ষণ হাত বুলালো, গায়ের উপর এক হাত দিয়ে চোখ বন্ধ করলো। সে তার ছেলের সাথে ভীষণ আজগুবি কথা বলে। এমন আজগুবি কথা অন্যদের সাথে সে বলতে পারে না। অন্যদের বেলায় আজগুবি দূর, প্রয়োজনীয় কথাই বেরোয় না মুখ দিয়ে। না, আজগুবি নয়। আজগুবি হবে কেন? সে তার ছেলের সাথে অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ আলাপ করে। মাহাতির ভাবল এইভাবে এতক্ষণ একা একা কথা বলা ঠিক হলো না। বাচ্চাটা জেগে থাকা অবস্থায় বলা উচিত ছিল। তখন ওর অঙ্গভঙ্গি, হাত পা ছোড়া থেকে উত্তর খুঁজে নেওয়া যেত যে বাবার আইডিয়া তার পছন্দ হয়েছে কিনা। কাজের চাপে মাঝখানে 4 দিন শ্রুতিকে নিয়ে বিভার বাড়িতে যেতে পারেনি পার্থিব। শ্রুতিও একা যেতে পারেনি শাশুড়ির অসুস্থতায়। মাহাতিবকে না দেখে পার্থিবকে পাগল করে তুলেছে শ্রুতি। পার্থিবও নিজের বইয়ের আবদার ফেলার মতো পুরুষ নয়, তাই আজ সকাল সকালে বেরিয়ে পড়তে চাইছে দুজনে, সাথে হামিমও যাবে। অগত্যা তৈরি হয়ে নিচে নেমে এলো 3 জন। হামিম এখন সম্পূর্ণ সুস্থ, হাঁটা চলায় মোটেও অসুবিধা হয় না। এছাড়া সে স্কুলেও ভর্তি হয়েছে, পার্থিব নিস্তায়িত্বে করিয়েছে। স্কুলে ভর্তির সময় ছোটখাটো প্রশ্ন উত্তর পর্ব চললে হামিম ভালোই উত্তর দেয়। তার উত্তর সাপেক্ষে তাকে ক্লাস 1-এ ভর্তি করানো হয়েছে, যদিও বা তার বয়স অনুযায়ী তাকে ক্লাস 2 কিংবা 3-তে ভর্তি করানো উচিত ছিল। তবুও সে যেহেতু সব একটু কম বোঝে, তাই ক্লাস 1-এ ভর্তি হয়েছে। শ্রুতি নিচে নামতেই তানহা এগিয়ে এলো। তানহা বেগম কিছু বলবে, তার আগে শ্রুতি উদ্গ্রীব হলো। জ্বর সেরেছে মা? তানহা বেগম সরল কণ্ঠে বলল, আমার পুত্রবধূর এমন যত্ন আত্মীতে না সেরে পারে, জ্বরও তোমাকে ভয় পেয়েছে। শ্রুতি হেসে ফেলল। তানহা বললেন, মা, তোমার বাবা ফোন করেছিল, ফোন করে বলল তোমরা বাসায় কিনা। আমি বলেছি তোমরা বিভার বাসায় যাচ্ছ, এরপর শুধু ওহ বললে রেখে দিল। শ্রুতি শুনে তেমন প্রতিক্রিয়া দিল না, কথাটাকে ঝেড়ে ফেলার মতো বলল, বাদ দিন মা, দিয়েছে এমনি। আমরা তাহলে যাই? পার্থিব,
হামিদ কই? ওরা আসছে, গেলাম। হ্যাঁ, সাবধানে থাকবেন, যা কাজ আছে দ্রুত শেষ করে রেস্ট নিন। তানহা বেগম হাসি মুখে বিদায় জানালো শ্রুতিকে। শুক্রবার হওয়ায় মাহাতির আজ বাসায়। সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো। তবে হাসিনা সিদ্দিক সাহেব আজ বাড়িতে নেই, ঢাকায় এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে গেছে। মাহাতির দিয়ে এসেছে দুজনকে, আজ হয়তো বা থাকবে, নয়তো মাহাতির গিয়েই নিয়ে আসবে। সবার খোশ গল্পের মাঝে সবচেয়ে ছোট সদস্য একটা ভয়ঙ্কর কাজ ঘটিয়ে ফেলল। সে তার ছোট আব্বুর কোলে নির্দ্বিধায় মূত্রত্যাগ করে বসলো। ব্যাপারটা পার্থিবের বোধগম্য হতেই বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে পড়ল সে। অমনি পার্থিবের অবস্থা সকলের চোখে ধরা পড়ল। শ্রুতি তার স্বামীর অবস্থায় হেসে ফেলল, হাসি মুখে ব্যঙ্গ করে বলল, একদম ঠিক হয়েছে, এটা হলো আমার থেকে কেড়ে নেয়ার ফল। পার্থিবও হাসি মুখে উত্তর দিল, সমস্যা নেই, ওর ছোট আব্বু লাগিয়ে আমি, এতটুকু করার অধিকার তো ওর আছেই। হাসি মুখে শ্রুতি বড় করে শ্বাস ফেলল। এই মানুষটাকে রাগানো তার কাজ নয়, রাগ জিনিসটা কি তা হয়তো জানেই না সে। পার্থিবের অবস্থায় বিভা একটু ভরকে গিয়ে মাহাতিরকে কোলে নিতে বলল বাচ্চাটাকে। তবে মাহাতিরের মাঝে তেমন হেলদোল লক্ষ্য করা গেল না। তার হাবভাবে প্রকাশ পাচ্ছে মূত্রত্যাগ খুবই সামান্য একটি বিষয়, এটা নিয়ে এত হাউকাউ করার অর্থ হয় না। মাহাতির দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ চলো একটা ড্রেস দিই, এটা তো ভিজে গেল। পার্থিবের থেকে মাতিমকে নিজের কোলে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো দু ভাইরা ভাই। বিভা শ্রুতি হতভম্ব মুখে তাকিয়ে আছে আমিন সাহেবের দিকে। সন্ধ্যাবেলায় সবাই মিলে হালকা নাস্তার পাশাপাশি ফানি মুভি দেখছিল। ঠিক তখনই বেল বাজে। শ্রুতি গিয়ে দরজা খুলে দেখে আমিন শিকদারকে। শ্রুতি বিভিন্ন প্রশ্ন ছুড়েছে, এখানে কেন এসেছে, কি চায় সে এগুলোর একটি প্রশ্নেরও উত্তর আমিন সাহেব দেয় না, হাসি মুখে বলে, ভেতরে ঢুকে বাকি আলাপ করি। শ্রুতি কিছু বলতে চেয়েও বলতে পারে না। এরপর ভিতরে ঢুকলে তাকে দেখে সবাই ভীষণ অবাক হয়। আমিন সাহেব কারোর ধার ধারলেন না, সে নিজের মতোই সোফায় গিয়ে আয়েশ করে বসলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হলো সে এই বাড়ির ভীষণ কাছের কেউ, প্রতিনিয়তই যেন এই বাড়িতে তার আনাগোনা আছে। আমিন সাহেবকে শান্তিতে বসতে দেওয়া হলো না। শ্রুতি বিভা নানা প্রশ্ন শুরু করলো, তবে আমিন সাহেব তার কোনো উত্তর দিল না। শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে রইল। বিভা শ্রুতি দুজনেই ভালোভাবে লক্ষ্য করলো আমিন সাহেবকে। আগের তুলনায় বেশ রোগা হয়েছে, মুখে মলিনতা। আগে চালচলনে যেমন তার ব্যক্তিত্ব প্রস্ফুটিত হতো, আজ তেমন কোনো ব্যাপার নেই। কেমন যেন খাপ ছাড়া অগোছালো ভাব ভেসে উঠছে। বেশ কিছুক্ষণ বাদে মাথা তুলল আমিন সাহেব, বলল, আমাকে এত প্রশ্ন করছিস কেন তোরা? এ বাড়িতে আসতে পারি না আমি? প্রশ্নটা ভীষণ অস্বস্তি নিয়ে বলল আমিন শিকদার। যথাসাধ্য চেষ্টা করলো অস্বস্তি প্রকাশ না করে আন্তরিকতার প্রকাশ করতে, তবে সক্ষম হলো কিনা কে জানে। আসলে দূরত্ব এত বেড়ে গেছে যে স্বাভাবিক কথা বলতেও লজ্জার এসে জেকে ধরেছে। আমিন শিকদার এমন কথা শুনে কেউ তেমন প্রতিক্রিয়া দিল না। বিভা শ্রুতি তাদের বাবার পরবর্তী কাজের অপেক্ষায়। পার্থিব মাহাতির আমিন শিকদারকে নিয়ে কিছু ভাবলই না, এখানে তাদের কিছু বলা মানায় না, তাই দুজনে নীরব থাকাকেই বাঞ্ছনীয় মনে করলো। এছাড়া আমিন সাহেবকে দেখে হামিমেরও তেমন কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। নীরবতায় পার হলো বেশ কিছু মুহূর্ত। এরপর সবাইকে অবাকের সর্বোচ্চ চূড়ায় বসিয়ে আমিন সাহেব বলতে লাগলো ভীষণ আবেগঘন কথা। তার কথা শুরু হলো নিজের জীবন থেকে, শেষ হলো নিজের সকল অন্যের স্বীকারোক্তি দিয়ে। তার কথা সারমর্ম এই যে সে তাহিরা, বিভা, শ্রুতি, হামিম, নিজের মা সকলের সাথে ভীষণ অন্যায় করেছে। হাসিনার ঘরের ছেলেদের নিজের ছেলের মতো ভেবে আরও বেশি ভুল করেছে, ঘোর অন্যায় করেছে। আমিন সাহেবের কথার মাধ্যমে প্রকাশ পেল তার অভ্যন্তরীণ যন্ত্রণা এবং অপরাধ বোধ। অস্বস্তিকে দূরে ঠেলে নিজের মনের সকল কথা প্রকাশ করে নিজেকে হালকা করল সে। বিভা শ্রুতির নির্লিপ্ত মুখে চেয়ে রইল তার দিকে। আমিন সাহেব জানেন কেউ তাকে মূল্য দিবে না, তাই সে আশা না করেই তিনি নিজের মনের সকল কথা উগরে দিতে চাইল। এতে অন্তত নিজেকে হালকা করে বাসায় ফেরা যাবে, নয়তো এত এত দোষ, অপরাধ, অন্যায় স্মৃতির যন্ত্রণায় হয়তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমিন সাহেব ভাবল পরে যা হবে দেখা যাবে, এই মুহূর্তে তার মন হালকা করা জরুরি। ধীরভাবে বলল, আমি বুঝতে পারছি যে এই সময় এসে এসব কথা তোমাদের কাছে নিছকই হাস্যকর লাগছে, লাগাও স্বাভাবিক। তবে আজ আমি নিজের কাছেই হেরে যাওয়া এক ব্যর্থ মানুষ। আমি এখন প্রতিনিয়ত নিজের অপরাধ বোধে ভুগি। নিজের অন্যায়গুলো প্রতি মুহূর্তে ভেসে ওঠে চোখের সামনে, কিন্তু কিছু করতে পারি না। আসলে কাজই করেছে এমন, তার শাস্তিই দিচ্ছে আল্লাহ। নিজের প্রতি নিজেই তাচ্ছিল্য করে উঠল আমিন সাহেব। দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, জীবনের এই পর্যায়ে এসে খুব আফসোস হচ্ছে। মনে হচ্ছে এতদিন মরিচিকার পেছনে ছুটে নিজের সুখে মোড়ানো জীবনকে আমি পায়ে পিষেছি। আমার ভরা সংসারকে ভরাডুবি করেছি। এসব ভাবলেই বুকে যন্ত্রণা হয় ভীষণ। নিজের গায়ে থুতু ছোটাতে ইচ্ছা করে।
গুমড়ে গুমড়ে মরি, তবে সেসব কাউকে বলতে পারি না। তাই লাজ লজ্জার কথা ভুলে এসেছি তোমাদের কাছে ক্ষমা চাইতে। বিভা মা, শ্রুতিমা, আমাকে ক্ষমা করো তোমরা। জীবনে যা করেছি তা হয়তো ক্ষমার যোগ্য নয়, তবুও। আর কিছু বলার আছে আপনার? বিভা ঠান্ডা গলায় শুধালো। আমিন সাহেব মনে দুর্বলতা আর প্রকাশ করলো না, বলল। বিভা তুই? আর কিছু বলার আছে? আমিন সাহেব মাথা নিচু করে বলল। নেই। ঠিক আছে, টেবিলে খাবার দিচ্ছি আমি, খাবার খেয়ে চলে যান তাহলে। স্বাভাবিকভাবে বলল বিভা। আমিন সাহেব চোখ তুলে তাকালো। অপমানজনক একটা কথা কত সুন্দর করেই না বলে দিল তার বড় মেয়ে। অবশ্য সেও তো বলতো, বিভাকে বলতো, শ্রুতিকে বলতো, তাহিরাকে বলতো। তাহিরাকে শাহিনার সাথে তুলনা করে পৈশাচিক আনন্দ পেত। আমিন সাহেব তো সম্মান পাওয়ার মতো কোনো কাজ করেনি, কারোর সাথেই করেনি। তাহলে আজ এসব ভাবছে কেন? তার মাথাটা নিচু হয়ে গেল আপনা আপনি। শ্রুতি মাথা নিচু করে আছে। আজ আমিন শিকদারকে দেখে তার রাগ লাগছে না, অসহ্য লাগছে না, বরং অন্যরকম এক খুশি লাগছে। আমিন শিকদারের অনুশোচনায় তৃপ্তি পাচ্ছে সে। নিজের মৃত মায়ের কথা ভেবে তৃপ্তিতে বুক ভেড়ে উঠছে। মনে হচ্ছে এই তো তার মায়ের বিচার হলো, প্রকৃতি বিচার করলো। আমিন শিকদারের নিঃস্ব হয়ে যাওয়া চেয়ে বড় বিচার আর কি হতে পারে? তাও যেন মনটা শান্ত হচ্ছে না। আমিন শিকদারের চোখের ভাষা পানি মানতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তার বাবা এমন না হলেও তো পারত, এত এত অন্যায় না করলেও তো পারত। তাহলে নিশ্চয়ই আজ ছেলে মেয়েদের সামনে মাথা নিচু করে থাকতে হতো না। বিভা ভীষণ নির্লিপ্ত ভঙ্গিতে রান্নাঘর থেকে একটা বোল এনে টেবিলে রাখলো। আমিন সাহেব উঠে দাঁড়ালো, ভীষণ অসহায় হয়ে বলল। আমি কিছু খাবো না, আমি চলে যাচ্ছি। এমন কথায় শ্রুতির বুকটা ধক করে উঠল। সে অনুভব করলো এতকাল যাবৎ যে বাবাকে সে ঘৃণা করে এসেছে, আজ তার জন্য চোখ ভরে উঠছে। বিভা তখনও নিশ্চুপ নির্বিকার, তার কোনো হেলদোল নেই। আমিন সাহেব মাহাতিমকে দেখে বলল। আমি একটু কোলে নেই আমার নানা ভাইকে। বিভা হাসলো, সামান্য বলল। ও আপনার কোনো নানা ভাই নয় আমিন শিকদার, ও আপনার জন্য জাস্ট সাধারণ একটা বাচ্চা, আর ওর সাথে আপনার কোনো লেনদেন নেই। তাই কোলে না নিলেই খুশি হব। এমন কথার উত্তর কি দিতে হয় তা আমিন শিকদারের জানা নেই। তার বড় মেয়ের এমন কাঠিন্য নিজেকে অনেক তুচ্ছ কেউ মনে হচ্ছে। এতই তুচ্ছ যে নিজের নাতিকে কোলে নেওয়ার অধিকারও তার নেই। নিজের প্রতি নিজের ভীষণ হাসি পাচ্ছে আজ। আমিন সাহেব ভাবলেন চলে যাবেন, তাই কৃত্রিম হাসি মুখে নিম্ন স্বরে বলল। ঠিক আছে, তোমাদের আর বিরক্ত করছি না, চলে যাচ্ছি আমি। আমিন সাহেবের চোখে পড়ল হামিমকে। চলে যেতে নিয়েও গেলেন না। গত 2-1 মাসে অনেক কিছুই শুনেছিল সে। বিবাহ, সন্তান হওয়া, হামিমের অপারেশন হওয়া, তবুও চক্ষু লজ্জায় আসতে পারেনি। আমিন সাহেব ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো নিজের ছেলেকে। এই তো তার ছেলে হামিম। সেই হামিম তার জন্মের পর সে কোলে নিলেও, আদর করলেও তেমনভাবে কাছে টানেনি কখনো। তাহিরার মৃত্যু, শাহিনাকে বিয়ে, সবকিছু ঝামেলায় ছেলেকে ভুলেই গেছিল সে। আর যখন 1 বছর বাদে সে নিশ্চিত হলো তার ছেলের শারীরিক প্রতিবন্ধী, পায়ের সমস্যা, হাঁটতে পারবে না, তখন যেন আরও ভালোভাবে মন উঠে গেল ছেলের উপর থেকে। তার উপর তখন সে সদ্য দ্বিতীয় বিবাহ করেছে। স্নেহপূর্ণ কণ্ঠে হাত বাড়িয়ে আমিন ডাকলো। হামিম, এদিকে এসো। হামিম গোল গোল চোখে চেয়ে রইল। আমিন সাহেব আবারও ডাকলো। হামিম, এদিকে আসো, মাথায় একটু হাত বুলিয়ে দিই। হামিম গেল না। সে পার্থিব আর মাহাতিরের মাঝে ছিল। দুহাত দিয়ে মাহাতির এবং পার্থিবের এক বাহু করে 2 বাহু টেনে ধরল। 2 হাতের আড়ালে নিজেকে লুকাতে চাইল। যে কেউ দেখলেই বুঝবে যে হামিম আমিন শিকদারের কাছে যেতে ইচ্ছুক নয়। আমিন সাহেবও বুঝল, তা দেখে হাঁপ ছাড়ল। এই সবই তো হওয়ার ছিল। সে নিজেই সবাইকে দূরে সরিয়েছে, তাহলে আজ তাদের সান্নিধ্য কেন চাইছে? আমিন সাহেব দরজার দিকে গেলে বিভা ডাকল। দাঁড়ান আমিন শিকদার। আমিন ঘুরল। বিভা বলল, আপনার জন্য একটা জিনিস রেখে দিয়েছি, নিয়ে যান। বলেই বিভা নিজের ঘরে চলে গেল। বিভা ফিরে এলো কিছুক্ষণ পরে, হাতে ছোট একটা শপিং ব্যাগ। বিভা বাড়িয়ে দিল আমিন শিকদারের দিকে, হাসি মুখে বলল, এই নিন আপনার জন্য সামান্য উপহার। অনেকদিন যাবত রেখে দিয়েছিলাম নিজের কাছে। আমি জানতাম এমন একদিন অবশ্যই আসবে, আজ এসেছে, আপনি নিয়ে যান। কি আছে এতে? আপনার জন্য তেমন বিশেষ কিছু নয়, আমার মায়ের ডায়েরির কিছু পাতা। আমিন সাহেবের দৃষ্টি বুঝে বিভা নিজেই বলল, আমার মায়ের ডায়েরি আমার জন্য ভীষণ মূল্যবান। ডায়েরি ভর্তি আছে আমার মায়ের মূল্যবান অনুভূতি। সেই মূল্যবান অনুভূতির মধ্যে আপনার জন্য লেখা অনুভূতি পড়তে আমার ভালো লাগে না আমিন শিকদার, তাই সেই পেজ আমি ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে রেখে দিয়েছি। আজ মনে হচ্ছে এই পাতাগুলো আপনাকে দেয়া ঠিক সময় তাই দিচ্ছে, নিয়ে যান।
আমিন শিকদার হাত বাড়িয়ে নিল। এত কিছুর মাঝে বারবার বিভার বলা আমিন শিকদার সম্বোধনে ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আব্বু ডাক শোনার জন্য ভেতরটা হাহাকারে ছেয়ে গেল। ছোটবেলায় কত সুন্দর করেই না ডাকতো দুজনে। নিশ্চুমে চলে যেতে নিয়েও গেল না সে। মলিন কণ্ঠে বলল, বাবা হিসেবে শেষ একটা আবদার করি, আমাকে একবার আব্বু বলে ডাকবি তোরা। বিভা যেন বুঝেনি এমনভাবে বলল, কাকে ডাকতে বলছেন? আমাকে? শ্রুতিকে? হামিমকে? আমিন সাহেব পলক ফেলতে লাগলো। বিভা রহস্য করে বলল, আমাদের তো বাবা নেই আমির শিকদার, তাহলে বাবা ডাকবো কাকে? আমাদের বাবা নেই।